টেকনোলজি আজকে আছে কালকে নাই, দ্য রুলস অলওয়েজ আনচেঞ্জড। ঠিক আছে, এটা আপনার লাইফকে অনেক বেটার করবে। ফার্স্ট অফ এভরিথিং, আসলে আমরা কেন সফটওয়্যার লাইনে আসছি, মেইন কারণ কেন বাংলা পড়ি নেই, এটা আমার এটা আমার পার্সোনাল রুলস। এটা অনেকের সাথে নাও মিলতে পারে। ইভেন আমাদের অফিসেও অনেকের সাথে ঝগড়াঝাড়ি করি মাঝে মধ্যে, ঝগড়াঝাড়ি সিরিয়াস ঝগড়া না, কথা কাটাকাটি, এরকম মনে করেন যে ডিসকাশন টাইপ ঝগড়া আর কি। ওয়াই? বিকজ ইন জেনারেল সেন্স সফটওয়্যার লাইন অবশ্যই এমন একটা লাইন যেখানে আসলে শুধু মাথা দিয়ে কাজ করতে হয়। মামা চাচা খালা ফুপুর এখানে কোনো বেল নাই। ঠিক আছে, তো কোম্পানিতে আপনি যাবেন সুনার লেটার, তো কোম্পানিতে যাবেন সুনার আলাইকুম, কোম্পানিতে যাবেন আপনি আপন ভাইয়ের কোম্পানি দিয়ে গেলেন, ভাই আপনাকে মাসে মাসে 15,000 টাকা ফ্রি দিবেন, আপনি কাজ পারেন না, আপনি কিন্তু কোনো ইনফ্লুয়েন্স কোম্পানিতে নাই। ঠিক কিনা? একমাত্র সফটওয়্যার কোম্পানি বা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এটা সম্ভব। একমাত্র আপনার যদি রিয়েলি স্কিল হন, আপনার ইম্পর্টেন্স সেই কোম্পানিতে থাকবে। এখন কোম্পানি টু কোম্পানি ভেরি করে, বাট থাকবে। সো ফার্স্ট থিং ফার্স্ট, ইউ হ্যাভ টু বি স্কিলড, রাইট? এখানে ইউনিভার্সিটি সিজিপিএ কিছুই কোনো ধরনের পাত্তা দেওয়া হয় না। নাম্বার 2, এই স্কিলটা আসলে আস্তে আস্তে ডেভেলপ করতে হয় এবং টাইম চেঞ্জ করতে হয়। ধরেন এখন যদি আপনি ভিবি শিখে কোম্পানিগুলোতে পেনিট্রেট করতে চান, আপনার লাভ নেই। ভিজুয়াল বেসিক, রাইট? C# দিয়ে মোটামুটি ভাত আছে। এই যে ASP.NET ওয়েব ফর্ম যেটা, সেটা দিয়ে আপনি যদি কাউকে দেখাইতে চান ভাবি ওয়েব ফর্ম পারি, MVC থাকলে মোটামুটি আছে, ঠিক আছে। প্লেন SQL লেখেন, বেল নেই। ADT ফ্রেমওয়ার্ক লেখেন, মোটামুটি লাভ আছে। সো হোয়াটস দ্য পয়েন্ট? সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনাকে টাইম টু টাইমের সাথে স্কিলটাকে আপ টু ডেট করতে হবে, স্কিলড হতে হবে। আদারওয়াইজ আপনি এই লাইফে এই ইন্ডাস্ট্রিতে থাকতে পারবেন না, কারণ স্কিল মানেই সব কিছু। নাম্বার 3, তাহলে স্কিলড হইলাম, আপ টু ডেট হইলাম, এখন কি করবো? এখন হচ্ছে আসলে আপনাকে আপনি যে আসলে স্কিলড সেটা মানুষকে জানাতে হবে, ভাই আমি যে আসলে স্কিলড। জানানোর উপায়টা কি? ওপেন সোর্স কোড করা। ওপেন সোর্স মানে বিশাল বিশাল ওপেন সোর্স না, আপনি ছোটো একটা ক্রুড অপারেশন করলেন, সেটা গিটহাবে তুলে দিলেন। ঠিক আছে, এখানে আপনার যে বেস্ট যে কোডিং স্ট্রাকচার, বেস্ট যে টেকনোলজিক্যাল স্কিল, পুরোটা এখানে মেরে দিলেন। ধরেন আপনি জাভাস্ক্রিপ্ট jQuery কাজ করছেন না? হ্যাঁ, jQuery করছেন তো একদিন ক্লাস। আচ্ছা ঠিক আছে, হোয়াটএভার। সো ধরেন jQuery দিয়ে আপনারা কিছু একটা ক্যালেন্ডার চমৎকার একটা কন্ট্রোল বানাইছেন, সেটা আপনি ওই প্রজেক্টের মধ্যে অ্যাড করলেন, ওটা গিটহাবে তুলে দিলেন। ব্লগিং করতেছেন, যেটা আসলে ভালো ভালো সফটওয়্যার ডেভেলপাররা করে। হ্যাঁ, ফলে কি হবে, আপনি যে আসলেও পারেন এটা প্রুফ কিন্তু থেকে যাচ্ছে। কেন এগুলো করবেন? ধরেন আপনি যখন কোনো কোম্পানিতে আপনি ঢুকছেন, সাপোজ, এটা আসলে মেইন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি 2 or 3 ইয়ার্স যখন আপনি কোম্পানি শিফট করবেন, কোম্পানি সুইচ করবেন, তখন দেখবেন যে যেখানে আপনি সিভিতে এই 3টা জিনিস লিখবেন যে আমি ভাই কোড করছি, গিটহাবে আমার কোড দেখবেন, 3 বছরে তো অনেক কিছু শিখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে আপনি আমার ব্লগ দেখেন কী সমস্ত R&D করছি আমি, এবং আপনি আমাকে দেখেন আমি এই কাজগুলো করছি, তাইলে অবশ্যই আপনি অন্য যে কারো চাইতে ওয়ে অ্যাহেড আগায় থাকবেন, তাই না? সো এবং সবচেয়ে বড় বাংলায় কেন পড়তে যাইনি আরেকটা কারণ হচ্ছে সফটওয়্যার কোম্পানির টাকা আছে, সো অল অ্যাবাউট মানি। ঠিক আছে, স্টার্টিং স্যালারি হোয়াট এভার দা হোক, যাই হোক, কিন্তু আফটার 3 or 4 or 5 ইয়ার্স যদি আপনি এই প্রসেসটা মানতে পারেন, কন্টিনিউয়াস 5 বছর কাজ করতে পারেন, দেখা যাবে মোটামুটি একটা ভালো স্ট্যান্ডার্ডে চলে আসতে পারছে, যেটা আসলে যদি টিচিং প্রফেশনে যান বা যে কোনো প্রফেশনে যান না কেন অনেক টাফ। আমার পার্সোনাল যেটা এক্সেপশন থাকতে পারে। সো আপনার যেহেতু মাত্র ফ্রেশার বেরিয়েছেন, আপনাদের জন্য এইটি রিকোয়েস্ট, নেভার স্টপ লার্নিং। দুনিয়াতে কি হচ্ছে, দুনিয়া কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, মাথায় রাখেন। ধরেন মাত্র অ্যাঙ্গুলার.js বাংলাদেশে আসছে, অ্যাঙ্গুলার.js কিন্তু ইউএসএ বলতে বোঝাচ্ছি ইন্ডাস্ট্রি তো এখান থেকে শুরু হয়েছে, সফটওয়্যার ইন্ডাস্ট্রি 2-3 বছর আগে চলে আসছে। বাংলাদেশে মাত্র সেই ওয়েবটা মাত্র আসছে, বাংলাদেশ এখন অ্যাঙ্গুলার.js আস্তে আস্তে শেখা শুরু করার চিন্তা করতেছে, অ্যাঙ্গুলার.js শিখতে হবে। কিন্তু যদি আপনাদের কেউ 2 বছর আগে এই যে ইউএসএর জব মার্কেট ভালো মতো ঘাটাঘাটি করতেন, dice.com বা এগুলোতে, দেখি অ্যাঙ্গুলার.js অ্যাভেলেবল জব আছে। সো ইউ ক্যান গেস, আচ্ছা
ইউএসএতে তার মানে এখন আছে, এই জবগুলা চলে আসবে বাংলাদেশে। তাহলে এখন কি করব? এখন আসলে আপনাদের করা উচিত ইউএসএর জব সাইটগুলোতে এখন কি টেকনোলজির ধুমধুমার চলতেছে সেগুলো ঘাটাঘাটি করা উচিত, সো দ্যাট 2 বছর পর যখন সেই ওয়েভটা বাংলাদেশে আসবে ইউ ক্যান গ্র্যাব দ্যাট। কথাগুলো বুঝতে পারতেছেন? সো এটা হচ্ছে এক ধরনের মাইন্ডসেট যে আমরা কীভাবে শিখবো, কী শিখবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, যখন আপনারা ডিসকাশন করবেন অনেকের সাথে, অনেক বড় ভাইদের সাথে, অনেকের সাথে, অনেকে সবারই কম বেশি মেন্টর থাকে, বড় ভাইরা থাকে ডিসকাশন করার জন্য। একজন এক কথা বলবেন কি, আরে পিএইচপি এত জব, পিএইচপি শেখো, আরে জাভা ছাড়া কি আছে, পুরো পৃথিবী জাভা চলতেছে, জাভা শেখো, আর .NET ছাড়া কিছু আছে নাকি, .NET শেখো। সো আপনি কী শিখবেন? ইউ উইল গেট কনফিউজ। এখানে আমি যেটা পার্সোনালি বিলিভ করি, আসলে ল্যাঙ্গুয়েজ সেটা টুলস। একটা আর্কিটেক্ট, তাকে 2 বছর আগে একটা হাতুড়ি আর হচ্ছে গিয়া ওই মসৃণ করা জিনিস দেওয়া হতো, এখন আর্কিটেক্ট অথবা একটা ইলেকট্রনিক করা ডিভাইস দেওয়া হচ্ছে। বাট 2000 বছর আগে আর্কিটেক্ট যে ভাস্করটা বানাইতো, এই আর্কিটেক্টও সেই ভাস্করটাই বানাচ্ছে, বা আরও সুন্দর ওয়েতে। তা আমার 2000 বছর আগে কি একটা ভাস্কর ছিল না? ছিল। আমরা হচ্ছে সেরকম ভাস্কর টাইপের। আপনাকে C# ল্যাঙ্গুয়েজে বসাই দিব, আপনি একটা কোড করবেন, ছেড়ে দেবেন। আপনাকে জাভা ল্যাঙ্গুয়েজে বসাই দিব, জাভার কোড করবেন, ছেড়ে দেবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার ক্যারিয়ার প্ল্যানটা কি। যদি আপনি মনে করেন যে আপনি বাংলাদেশে পুরো টাইমটা থাকবেন, একরকম আর কি চিন্তা করতে হবে। যদি মনে হয় না আমি বিদেশে চলে যাব, অন্যরকম চিন্তা করতে হবে। যদি মনে হয় যে না আমার আসলে জব সিকিউরিটি দরকার, আমার আসলে এরকমই তো এরকম গিগ টাইপের লোক না, আমি সাধারণ একটা মানুষ, আমার ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, ঠিক আছে, একরকম চিন্তা না, আমি গিগ টাইপের মানুষ, আমি সারাদিন কোডিং করি, লাইফ বলে কিছু নাই, অন্যরকম চিন্তা, তাই না? ইটস সবার জন্য আলাদা। এটা করার একটাই কারণ, কারো কথা শুনে বায়াসড হবেন না। এটা আমাদের ক্ষেত্রে অনেক হয়েছে এবং এখনো হচ্ছে, মানুষ তো চিন্তা করে কথা বলে না। মোবাইল অ্যাপ্লিকেশনের অনেকে দেখবেন যে স্টার্টিং এর স্যালারি দিচ্ছে 25-30, আই হাই জোস। কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন সিনিয়র হওয়ার পরে কি করবেন সেটা মাথায় রেখে, কারণ মোবাইল অ্যাপ্লিকেশনের বাজেট খুব ছোট, ঠিক আছে? সো একটা মোবাইল অ্যাপ্লিকেশন বানানোর পর সেটা বেচে সেটা লাভের টাকা দিয়ে কোম্পানির যে এমপ্লয়িগুলোকে স্যালারি দেওয়া ঠেলা আছে, ঠিক আছে? স্টার্ট আপ কোম্পানি বা আপনি ইন্ডিভিজুয়াল কাজ করেন, দ্যাটস ফাইন। আপনি মাসে 3টা অ্যাপ্লিকেশন বানাবেন, 30-30-30-90 1 লাখ টাকা ইজিলি চলে আসতেছে। বাট থিঙ্ক এজ এ কোম্পানি, 3টা অ্যাপ্লিকেশন বানাইলেন, কোম্পানির এক্সপেন্স আছে, কোম্পানি সবার হচ্ছে গিয়া এরকম ইউটিলিটি বিল আছে, তারপর হচ্ছে গিয়ে সবার স্যালারি আছে, এটা সিনিয়র ডেভেলপার কত টাকা দিবে, তাই না? এভাবে তো হয় না। সো মাত্র শুরু করতেছেন, লাইফটা একটু সুন্দর করে সেটেল করতে হবে। আসলে আমি কি চাই, কেন চাই, কীভাবে চাই, হোয়াট উইল হ্যাপেন আফটার 2 years। মৃত্যু ছাড়া, মৃত্যুর কথা আসলে আমরা কেউ বলতে পারি না, এক্সেপ্ট দ্যাট হোয়াট উইল হ্যাপেন আফটার 2 years, 4 years, 6 years, আমি কোথায় কোথায় কী করতে চাই। লাস্ট, বারবার লাস্ট বলতেছি, খুবই সরি। ইনশাআল্লাহ আপনারা কম বেশি সবাই খুব কুইকলি আর একটু দেরি হইলেও জব পাবেন, ঠিক আছে? যদি আপনি স্কিল হন পাবেন একটা জব। কিন্তু ট্রেডিশনাল ক্ষেত্রে আমি তো আসলে প্রায় 2010 থেকে ক্লাস নিচ্ছি, সবসময় যেটা আমি সবসময় দেখি, বা কোম্পানি কিছু শেখায় না, কোম্পানি আপনি শেখানোর জন্য তৈরি করে নেই, এটা খুব হার্ড থাকে। আপনি যদি আমি 2 লাখ টাকা দিই, বলি যে ভাই আপনি আমার এই দোকানের সফটওয়্যারটা একটু বানায় দেন, আপনি কি 2টা ছেলেকে নিয়ে শেখানোর জন্য? 2টা ছেলেকে আপনি নেবেন, শিখাবেন, সেই ছেলেগুলো শিখবে, শেখার পরে তারপরে সফটওয়্যারটা বানাবে, তারপরে আপনি সেই সফটওয়্যার বেচবেন। লাইফ এত বড় না, ঠিক আছে? আপনি নিজে যে কাজটা করবেন না, হাউ ডু ইউ এক্সপেক্ট যে অন্য কেউ আপনার জন্য সেই কাজটা করবেন, তাই না? সো মানে সফটওয়্যার এইভাবেই বেচা হয় বাংলাদেশে, আর বিদেশেও এইভাবেই হয়। একটা বাজেট থাকে, লোক থাকে, সফটওয়্যারটা বানায়, বেচে, লাভের টাকা দিয়ে এমপ্লয়ি স্যালারি দেয়, প্লেন অ্যান্ড সিম্পল। ইফ ইউ থিঙ্ক দ্যাট কোম্পানি আমাকে কিছু শিখাবে, তারপরে আমি শিখবো, আপনি আসলে বোকা স্বর্গে বাস করতেছেন। তাহলে কী করা উচিত? কোম্পানির কাজ কোম্পানির সাথে করবেন, বাসায় এসে ওই যে 2 বছরের কথাটা বলছি না, 2 বছর পর দুনিয়া কোন দিকে যাচ্ছে, কোথায় থামবে, সেই টেকনোলজি এখন থেকে শেখা শুরু করা উচিত, ঠিক আছে? ফর এক্সাম্পল
আমি এখন যেটা আছি চিন্তা করতেছি, এখন আমার এক্সাম্পলে আপনাদেরকে দেখাই। ডটনেট অলরেডি চলে আসছে, ওপেন সোর্স চলে আসছে, ডটনেট টোটাল ডটনেট ওপেন সোর্স কিন্তু। সো এটা আস্তে আস্তে মডিফাই হওয়া শুরু করবে। সো আমি যেহেতু সিনিয়র হয়ে গেছি, আমার আসলে কী করা উচিত, করতে পারবো কি জানি না, কী করা উচিত? উচিতটা হচ্ছে ডটনেটের কোনো একটা পার্ট যেটা আমার ভালো লাগে, ওয়েবের কোনো একটা পার্ট নামায়া উচিত করবো বলে দাবি করতেছি না, উচিত যেটা দাবি করব মানে নামাবো, নামায়া কোডগুলো দেখবো, মডিফাই করব, একটা নিজস্ব একটা ফিচার এখানে অ্যাড করব, কমিট করব, ওদের এখানে চলে যাবে জিনিসটা। তাহলে কি হবে? তাহলে ডটনেটের এরপর থেকে যত জায়গায় এটা নামবে ডটনেট ফ্রেমওয়ার্ক, আমার কোডটা থেকে যাবে এখানে। ইটস রিয়েলি অ্যামেজিং থিং, রাইট? আপনাদের জন্য যেটা হতে পারে, ধরেন 2 বছর পর কি হতে পারে, এনটিটি ফ্রেমওয়ার্ক তো চলে আসছে, ওয়েব এপিআই চলে আসছে, অ্যাঙ্গুলার জেএস চলে আসছে, 2 বছর কি আমি জানি না আসলে, কারণ মাইক্রোসফট অ্যাজিওর চলে আসছে পৃথিবীতে। অ্যাজিওর দুনিয়া পুরো চেঞ্জ করে দিচ্ছে। অ্যাজিওর, তারপরে হচ্ছে অ্যামাজন ওয়েব, AWS অ্যামাজন ওয়েব সার্ভার তো আছে, অ্যামাজন ক্লাউড যেটা, ঠিক আছে, ক্লাউড কম্পিউটিং চলে আসছে। সো আমি বাসায় অলরেডি ক্লাউড কম্পিউটিং নিয়ে কাজ করা শুরু করছে। সো 2 বছর পর যখন ক্লাউড কম্পিউটিংয়ের বিশাল ডিমান্ড বাংলাদেশে ওয়েবটা আসবে, মাত্র যে বাংলাদেশে শুরু হয়েছে বা হয় নাই, বিদেশে কিন্তু প্রচুর ক্লাউড কম্পিউটিংয়ের কাজ হচ্ছে, বুঝতেছেন কথা? সো ওই ওয়েবটা যখন বাংলাদেশে আসবে, দেখা যাবে যে আমি মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এক্সাম্পল জাস্ট ইন এ সামারি, ঠান্ডা মাথায় চিন্তা করবেন কী করতেছেন, কেন করতেছেন। লাইফটা খুব হার্ড, কেউ কারো 500 টাকা ভিক্ষা দেয় না, আপনার ভিক্ষার জন্য পরিশ্রম করবেন, সেই পরিশ্রমের ব্র্যান্ড আল্লাহ পাক দিচ্ছেন, বেচবেন, টাকা কামাবেন, ঘুমাবেন, শেষ। অনেক কথা বললাম। অ্যাঙ্গুলার জিএস আসলে একটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? সেই ফ্রেমওয়ার্কটা গুগল বানাইছে। গুগলের, আমি কালকে একটা ছেলে একটা ইনফরমেশন দিল আমাকে, প্রায় 150-এর উপরে অ্যাপ্লিকেশন গুগলের তো বহু রকম অ্যাপ্লিকেশন আছে, ইন হাউস, আউট হাউস, আমাদের পাবলিক সার্ভিস, প্রাইভেট সার্ভিস, অনেক রকম সার্ভিস আছে ওদের। প্রায় 150-এর উপরে অ্যাপ্লিকেশনের মধ্যে ওরা অ্যাঙ্গুলার জিএস এক্সটেন্সিভলি, মানে খুব ভালো মতো ইউজ করতেছে। সো ইটস রিয়েলি একটা পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক একটা অ্যাঙ্গুলার জিএস। কোন একটা ফ্রেমওয়ার্ক, কোন একটা সাইট অ্যাঙ্গুলার জিএস ইউজ করতেছে কিনা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, দেখবেন ইউআরএল এর লাস্টে একটা হ্যাশ আছে, হ্যাশ। এটা টেস্ট দেখাই এখন একটা। আমাদের যে জিমেইলটা আছে, সেই জিমেইল অ্যাঙ্গুলার জিএস ইউজ করে। অবশ্য ইনবক্স আসবে কিনা, ইনবক্সে মনে হয় আসবে না, না আসে না। জিমেইল, আচ্ছা দাঁড়ান, আপনারা যখন জিমেইল ইউজ করেন, জিমেইলের মধ্যে যখন ইনবক্স থেকে আউটবক্সে যান, তখন কি পুরো পেজ রিফ্রেশ হয় না? কিন্তু বা ফেসবুক যখন ইউজ করেন, এক জায়গা থেকে অন্য একটা পেজে যান, পুরো পেজ রিফ্রেশ হয়? সাধারণত হয় না। ধরেন সেন্ড মেইলে যাই, এই দেখেন মাউস দিতে পারছেন, হ্যাশ আছে না একটা এখানে, আবার এখানে আসি, হ্যাশ। এটা হ্যাশ বন্ধ করা যায় ইচ্ছা করলে, এটা জাস্ট কোড এক্সট্রা লিখতে হয়। হোয়াটস দ্য পয়েন্ট? দ্য পয়েন্ট ইজ AngularJS যদি ইউজ করেন হ্যাশ থাকে। সো ওয়াই শুড ইউ ইউজ AngularJS? তার জন্য বুঝতে হবে আসলে যে AngularJS আসলে কী করা হয়। এটা হচ্ছে একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের ফ্রেমওয়ার্ক। সো হোয়াট ইজ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন? আপনারা কি নাম শুনছেন? সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ভাইয়া শুনছেন? ভাই আপনি শুনছেন? কেউ শুনে নাই? কে জানি মাত্র বললো, আপনি বলছেন সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন কথাটা কে বললো মাত্র? না আমি বলছি, কিন্তু এই ডাব্লিউ স্কুল থেকে দেখছিলাম তাই। আচ্ছা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন জিনিসটা কি তাহলে? এটাই বললাম, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনার একটা মেইন পেজ থাকবে, এমভিসি কাজ করছেন না, এই মাস্টার পেজ থাকে না একটা, ভিতরে
রেন্ডার বডি একটা পার্ট থাকে না, কি হয় আপনি যখন পেজ টু পেজ নেভিগেট করেন মাঝখানের পেজটা শুধু চেঞ্জ হয়, তাই তো? রিফ্রেশ হোক বা যাই হোক, শুধু মাঝখানের পেজটা চেঞ্জ হচ্ছে, বাইরের কাঠামোটা সেম থাকতেছে। হোয়াট ইফ আপনার কনসেপ্টটা পুরো ক্লায়েন্ট সাইডে নিয়ে আসেন, এটা তো সার্ভার সাইড থেকে বানায় আনে, আপনি পুরো ক্লায়েন্ট সাইডে কনসেপ্টটা নিয়ে আসেন, একটা সিঙ্গেল HTML থাকবে, HTML এর ভিতরে আপনি একটা ডিভ বানায় রাখবেন, নতুন যে পেজগুলো থাকবে খালি সেই ডিভের মধ্যে চলে আসবে। তাহলে কি হচ্ছে, আপনার জন্য যেখানে আপনি যান না কেন, যে পেজে যান না কেন, আপনার কি আর নতুন করে পেজ রিফ্রেশ করা লাগতেছে? পেজ কিন্তু রিফ্রেশ করা লাগতেছে না। তার মানে এই ধরনের যে অ্যাপ্লিকেশনগুলা, এগুলোকে আমরা বলি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। মাত্র আমি যেটা দেখাইলাম গুগলের ইনবক্স, সেন্ড, চ্যাট, অন্যান্য যে সমস্ত ব্যাপারগুলো আছে সবগুলোই কিন্তু একটা সিঙ্গেল পেজের ভিতর থেকে জাস্ট কাজগুলো হচ্ছে, মাঝখানে জাস্ট ওই ডিভটুকু চেঞ্জ হচ্ছে, ঠিক না? সো যখনই আপনারা দেখবেন এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো বানাইছে বা আপনাদের বানাইতে বলা হবে, থিঙ্ক ইট ইন দিস ওয়ে, একটা পেজ থাকবে, পেজের ভিতর ডিভ থাকবে, ডিভের ভিউগুলো জাস্ট চেঞ্জ করে, এটা SPA, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। নেক্সট কোশ্চেন হচ্ছে, তাহলে কি শুধুমাত্র AngularJS দিয়ে SPA বানানো যায়? না, AngularJS দিয়ে SPA বানানো যায় না, যে কোনো জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক দিয়ে যেটা সাপোর্ট করে SPA অ্যাপ্লিকেশন বানানো যায়। যেমন Knockout.js দিয়ে বানানো যায়, তারপরে Ember.js দিয়ে বানানো যায়। কনসেপ্টটা কি? HTML থাকবে, মাঝখানে জাস্ট ভিউটা চেঞ্জ হচ্ছে। সো ধরেন আপনার কাছে একটা পেজ আছে এরকম, ওয়াও, খালি পেজ আছে, ধরেন একটা পেজ থাকবে এরকম, হেডার আছে, কিছু ফুটার আছে, আপনি একটা ব্লক বানাইলেন এরকম, এই জায়গাটা হচ্ছে কি শেল, ভিতরে চেঞ্জ হবে, শেল বাইরে একটা, আপনার কাছে আছে ভিউ 1, ভিউ 2, ভিউ 3। হ্যাঁ বুঝলেন ভাই, আপনি একটু 3 তারা একটা সাইন পেন নিয়ে আসেন তো, কয়েকটা সাইন পেন নিয়ে আসেন, সাইন পেন মার্কার 3 তলায়, ভাই যেখান থেকে পারেন নিয়ে আসেন, আমার সাইন পেন দরকার 3 তলায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সো কি হচ্ছে ব্যাপারটা, ধরেন আপনি এখানে ক্লিক করলেন ভিউ 1 এর মধ্যে, আপনি কি চাচ্ছেন, এই ভিউ 1 এর যে HTML-টা ছিল সেটা এখানে লোড হয়ে যাচ্ছে। ভিউ 2 তে ক্লিক করছেন, আপনি যাচ্ছেন ভিউ 2 এর যে HTML-টা ছিল লোড হয়ে যাচ্ছে, এবং তার জন্য কিন্তু আপনার টোটাল পেজটা রিফ্রেশ করা লাগতেছে। নাও কামস দ্য সেকেন্ড পয়েন্ট, এই পেজের মধ্যে যদি আমার কোনো ধরনের প্রোগ্রামিং করতে হয়, কারণ এই পেজের জন্য একটা লিস্ট আছে, কোন একটা পেজে একটা এন্ট্রি ফর্ম আছে, তাহলে কি উপায়? তাহলে আমার জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হচ্ছে। সো এই ভিউগুলোর সাথে এক ধরনের জাভাস্ক্রিপ্টের ফাংশন, হ্যাঁ আমি কিওয়ার্ড ইউজ করতেছি না, আমি আপনাদের বোঝার জন্য ওয়ার্ড ইউজ করতেছি। তো জাভাস্ক্রিপ্ট ফাংশন আমি অ্যাটাচ করে দিলাম, তার মানে কি, সো যখনই v3টা DOM, you know what is DOM, right? DOM, document object model, শুনে নিন ওটা, আমার তো ভয় লাগতেছে। আচ্ছা যাই হোক, সো যখনই এই ভিউটা এখানে লোড হবে, ইটস এ DOM, ঠিক আছে, না জানেন টাইমটা লিখে রাখেন, তখন এইটার সাথে যে অ্যাটাচড করা যে জাভাস্ক্রিপ্টটা ছিল, ফাংশনটা ছিল, সেটা এক্সিকিউট হবে। এটা এইভাবে কাজটা করে, সো দ্যাট যখন আপনি সাপোজ v3 এর মধ্যে আপনি একটা লিস্ট দেখাতে যাচ্ছেন, স্টুডেন্ট লিস্ট, ঠিক আছে,
স্টুডেন্ট লিস্ট দেখানোর জন্য আপনি এখানে কিছু HTML লিখছেন, সরি এখানে HTML লিখছেন। সো V3 যখন এখানে আসবে তখন এই কোডটা রান হবে। এই কোডের মধ্যে আপনি লুপ চালাইছেন, লুপ চালায় 20টা স্টুডেন্ট এখানে দেখাইছেন। সো V1 V2 V3 JS1 JS2 JS. You know what is MVC, right? What is MVC? ঠিক আছে, ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, কিন্তু আমি আসলে বুঝলাম না what is model, what is view, what is control, what's the concept? কন্ট্রোলারের সাথে ইউজারের কানেক্ট হবে, আর ভিউ কন্ট্রোলারের ভিতর দিয়ে তারপরে মডেলের ভিতরে সব ক্লাসগুলো থাকবে, আর কন্ট্রোলার দিয়ে সব কিছু সাথে মেইনটেইন করা হবে। কন্ট্রোলার হচ্ছে কি সব কিছু কন্ট্রোল করে। এখানে যদি আমরা এমভিসি কনসেপ্টটা নিয়ে আসতে চাই, এমভিসি কনসেপ্ট দেখেন তো মিল খুঁজে পাই কিনা। আমাদের ওই মাস্টার পেজ পুরোটা মাঝখানে শুধু মানে একটা পেজ থাকবে, ওইটাই শুধু রিফ্রেশ হবে মাস্টার পেজটা। তো এখানে কন্ট্রোলারটা কি হচ্ছে? কন্ট্রোলারটা হচ্ছে সেগুলো এই পেজের ভিতরে যে কোডগুলো বাটন ক্লিক দিয়ে আমরা কোড পাঠিয়ে দিচ্ছি এর কাছে, জিএস তখন তার জন্য কোডটা চেঞ্জ করে ডোমের মধ্যে বসাই দিচ্ছি, তাই না? আমরা জিএস কিন্তু এমভিসি ফ্রেমওয়ার্ক, এটা মাথায় রাখবেন। সো এমভিসি ইজ আ কনসেপ্ট, যে কোনো টেকনোলজি, যে কোনো ফ্রেমওয়ার্ক এই কাজটা করতে পারে। বিগ 15 ব্যাচে লিখে আমাদের কাছে আছে। এমভিসি যেটা বলছে, আপনি ডিরেক্টলি কল করবেন সি শার্পের কোডে, এখানে আপনি কল করবেন জাভাস্ক্রিপ্টের কোডে। সি শার্পের কোড যখন ভিউটা চেঞ্জ করতেছে, জাভাস্ক্রিপ্টের কোড তেমন আপনাকে এইচটিএমএলটা চেঞ্জ করে দিচ্ছে। এমভিসি, ওকে। নেক্সট AngularJS, তার মধ্যে আসলে বেশ কিছু কাজ করে দিচ্ছে। সাপোজ আমরা যখন টার্বো সি বা সি প্লাস প্লাসে কোড করতাম সি আউট সি ইন, প্রিন্টএফ স্ক্যানএফ, মনে আছে? সো প্রিন্টএফ স্ক্যানএফ কাজ করার জন্য আমার আসলে কিন্তু এটা ইনক্লুড করা লাগতো, ইনক্লুড stdio.h। সো আমাদের মধ্যে কেউ যদি এই stdio.h টা ইনক্লুড না করে আমরা প্রিন্টএফ স্ক্যানএফ লিখি, কি আছে নাকি? প্রিন্টএফ স্ক্যানএফ যদি লিখি এই কাজ করবে? এক্সেপশন দিবে, বিকজ প্রিন্টএফ স্ক্যানএফ এর ডেফিনিশনটা ওইখানে দেওয়া আছে। উল্টাভাবে ওই লাইব্রেরির মধ্যে প্রচুর ফাংশন রেডি করা আছে, যেগুলো আমরা ইউজ করে আমাদের ডেভেলপমেন্টটা ইজিয়ার করতে পারি। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট সেম। কেন একটা ল্যাঙ্গুয়েজকে আমরা মোর পাওয়ারফুল বলি, কেন লেস পাওয়ারফুল বলি? ঠিক এই কারণটাতে। মনে করেন সি শার্প খুব পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, লাইব্রেরিগুলো ভালো, অনেক লাইব্রেরি হোয়াট ইজ পাওয়ারফুল? সত্যি বেশি না, প্রচুর পরিমাণে ফাংশন কোড আমাদের জন্য রেডি করা আছে। এই পাওয়ারফুল এই ক্লায়েন্ট সাইড ডেভেলপমেন্টটা প্রচুর ফাস্টার করার জন্য AngularJS কে আমরা খুব পাওয়ারফুল একটা ফ্রেমওয়ার্ক করি। সো হোয়াট ইজ পাওয়ারফুল তাহলে? আমাদের ডেভেলপমেন্ট সহজ করার জন্য প্রচুর পরিমাণ কোড এখানে দেওয়া আছে AngularJS এর ভিতরে। আমরা খালি বেটার হচ্ছে গিয়ে ওই ডেফিনেশনগুলো ইউজ করব, সহজে সহজে কাজগুলো হয়ে যাবে। সো AngularJS যদি আপনাদের ইন্টারভিউ করে যে জিজ্ঞেস করে হোয়াট ইজ AngularJS, হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা থিওরি কক্ষে দিবেন, বাট প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের জন্য আপনাকে প্র্যাকটিক্যাল কাজ করতেই হবে। AngularJS ইজ এ নেভার এন্ডিং লাইব্রেরি, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাসে নতুন নতুন জিনিস অ্যাড হচ্ছে। পাওয়ারটার গুগল বানাচ্ছে, ওদের মতো করে বানাচ্ছে, পারতেছে। সো আজকে আমরা আপনাদেরকে টিপ অফ দ্য আইসবার্গ, ইউ নো হোয়াট ইজ দিস, আইসবার্গের টপে যেটুকু থাকে তার উপর দেখাবো। বাট AngularJS এর টোটাল পাওয়ারটা বুঝতে গেলে আপনাকে আসলে একটু পুরোটা একটু ঘাটাঘাটি করতে হবে। বাট আমার বিশ্বাস মোটামুটি দেখা দেওয়ার পর আপনাদের ঘাটাঘাটি করতে কষ্ট হবে না। থিওরি মোটামুটি বোঝা গেছে, কাজে নামলে কিন্তু ভয় পায় না। কলমে আসে না, কি করবো? আমরা কি
হ্যাঁ না না আমি তো ফোন করছি আশা করি হ্যাঁ মাইক্রোসফট অ্যাজিওর নিয়ে একটু যদি কথা বলতেন। পরে আবার মাঝখানে ব্রেক সময় বলবো, এখন তো একটা ফ্লোতে আছে, ফ্লো ব্রেক করার কি কথা। আচ্ছা, সো আমরা বললাম হোয়াট ইজ AngularJS। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ ইট ওয়ার্ক, তাই না? হোয়াট ইজ আমরা বুঝতে পারছি হোয়াট ইজ AngularJS মোটামুটি লাগলে আরো বলবো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ ডাজ ইট ওয়ার্ক, কিভাবে এটা কাজ করে। যে কোনো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটারের মতো কাজ করে। ইন্টারপ্রেটার, আপনারা আমাকে কি বলতে পারবেন যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারপ্রেটার এন্ড কম্পাইলার? হ্যাঁ, কম্পাইলার ইন্টারপ্রেটার, ঠিক আছে। কাজের ডিফারেন্সটা কি? কম্পাইলার হচ্ছে কি আপনি একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি কিছু বানাচ্ছেন, সেটার আউটপুট আকারে সে দেখাই দিচ্ছে। কম্পাইল মানে আচ্ছা, আর ইন্টারপ্রেটার? কম্পাইল মানে মেশিন কোডে ট্রান্সফার করে ল্যাঙ্গুয়েজটাকে। থ্যাংক ইউ। আচ্ছা, সো কম্পাইলার ইন্টারপ্রেটার পার্থক্যটা কি বলেন? এটা না পারলে আর প্রসিড করবো না। আচ্ছা, আমি বলি বলে মনে পড়বে, এটা এটা খুব সহজ। ধরেন আপনার কাছে 20 লাইন অফ কোড আছে, ঠিক আছে? 15 নম্বর লাইনে আপনি টাকা করছেন, ইন্টিজারকে আপনি স্ট্রিং বানিয়েছেন কোনো কাস্টিং ফাস্টিং ছাড়া। ইন্টিজার i ইকুয়ালস টু দুটো স্ট্রিং দিয়ে টাকা লিখছেন। এখন আমরা বলেন কোন ধরনের ল্যাঙ্গুয়েজে কাজ করবে প্রোগ্রামটা, মানে অ্যাটলিস্ট রান হবে কোথায়? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ। কারণ ইন্টারপ্রেট কি করে, 1 বাই 1 সে রান করতেই থাকে চোখ বন্ধ করে, যেখানে সে এক্সেপশনটা খাবে বের হয়ে চলে আসবে, তাই শেষ, তাই না? কম্পাইলার কি করে, প্রথমে পুরো সে হজম করার চেষ্টা করে, হজম করে যদি না পারে ওগড়ায় ফেলে দেয়, কিছুই খাবো না, ঠিক আছে, তাই না? এটা তো জাভাস্ক্রিপ্ট কি ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ নাকি কম্পাইলিং ল্যাঙ্গুয়েজ? ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ। এক্সেলেন্ট, থ্যাংক ইউ। এই জন্যই আমরা তুলছি AngularJS যদিও একটা জাভাস্ক্রিপ্ট, বাট ইটস নট ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ, ইটস এ কম্পাইলিং ল্যাঙ্গুয়েজ। মানে কি? মানে সে একটা জাভাস্ক্রিপ্ট ঠিক আছে, সে ইন্টারপ্রিটই আসলে করে, কিন্তু গুগল মামা কি করছে, পুরো অ্যাঙ্গুলারটাকে রান করার জন্য সে প্রথমে পুরো ডমটাকে স্ক্যান করে পড়াশোনা করে, আন্ডারস্ট্যান্ড করে, হজম করার চেষ্টা করে, দ্যাট মিন্স কম্পাইল করতেছে। তো কম্পাইল করে মনে করে ইটস ওকে ফাইন, তখন সে রান করা শুরু করে। বুঝতে পারছেন কথাটা? আর যদি দেখে যে না কোন ধরনের এরকম একটা ঝামেলা করে রাখছেন, সেই এক্সেপশন দিয়ে বেরোয় আসবে, ঠিক আছে? সো AngularJS is something similar to compiling language, but remember it's JavaScript, it's basically interpret, ঠিক আছে? আচ্ছা, তাহলে কম্পাইলটা কখন করে এবং কখন করবে না, এটা একটা কোশ্চেন। কখন থেকে কম্পাইল করা শুরু করবে? একটা পেজে একদম টপে হেড না আর একটু পরে HTML ট্যাগ চিনছেন আপনারা? HTML ট্যাগে আপনার কিওয়ার্ড লিখে দিবেন, তার নাম হচ্ছে ng ট্যাগ। অ্যাঙ্গুলারে কাজ করতে গেলে আপনাকে সব দেখবেন ng এর ng, অ্যাঙ্গুলার ng শব্দটা নিয়ে আসছে ওরা। সো HTML ট্যাগের ভিতরে যখন আপনি ng এর লেখাটা লিখবেন, তখন AngularJS মনে করে যে ওকে, it instructs me to start compiling, যখন কম্পাইল করা শুরু করে এবং বডির ভিতরে যা যা আছে সে পুরোটা কম্পাইল করে হজম করে, যদি ইটস ওকে ফাইন আই লাভ কানাডি করে। সো এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট, you have to add ng add. Number 2, compile হয়